সংকটে বাংলাদেশ, মার্শাল নাকি অন্য কিছু? দি এক্সিকিউটিভ টাইমস 2.0 থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটা কথা বলেছিলেন এবং সেই প্রেক্ষিতে নাহিদ ইসলাম অর্থাৎ যে উপদেষ্টা, সে একটা স্টেটাস দিয়েছিল। এগুলো নিয়ে তোলপাড় হয়েছে এবং হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এখানে মির্জা সাহেব যেটা বলেছেন সেটা হলো যে বর্তমান সরকার হয়তো নিরপেক্ষতা বজায় রাখতে পারছেন না বা পারবেন না, এবং সে কারণেই আগামী নির্বাচনের সময় একটা নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। অন্যদিকে নাহিদ ইসলাম অনেক কিছু বলেছিলেন তার স্টেটাসে, কিন্তু যেটা মুখ্য সেটা হলো যে তিনি বলেছেন যে এই বক্তব্যে তিনি 1/11 সরকার গঠনের একটা ইঙ্গিত দেখতে পাচ্ছেন। এখন এটা নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন এবং প্রায় বেশিরভাগ মন্তব্য আমি দেখছি যে এখানে বিএনপির সঙ্গে নাহিদ ইসলাম তথা ছাত্র যারা সমন্বয়কারী আছে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখতে পাচ্ছেন, স্পষ্ট দ্বন্দ্ব, মতভেদ শুধু না, এবং তাদের মধ্যে একটা সংঘর্ষের আলামত দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এগুলো কিছুই দেখতে পাচ্ছি না। প্রধান কারণ হলো যে বিএনপি একটি রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের প্রতিপক্ষ থাকে এবং সেটা রাজনৈতিক দল মেনে নেয়। এবং এই যে ছাত্র সংগঠন যেটি আছে অর্থাৎ ছাত্র সমন্বয়কারী যারা আছে তারাও একটি রাজনৈতিক দল গঠন করেছে বা গঠন করার পর্যায়ে আছে, এবং ফেব্রুয়ারিতে সম্ভবত তারা একটা দলটার নাম প্রকাশ করবে, গঠন করবে। এবং এরাও যেহেতু রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তারা জানে আর রাজনৈতিক দল তাদের প্রতিপক্ষতা হবে এবং প্রতিপক্ষকে মোকাবেলা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতে হয়, এটা নিয়ম। এবং সেই নিয়ম অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম সাহেব বলেছেন, এবং সম্ভবত সে কারণেই নাহিদ ইসলাম সাহেবও একই কথা বলেছেন, অর্থাৎ সেই জাতীয় উত্তর দিয়েছেন। সুতরাং এখানে এত বেশি ফাঁপিয়ে এটা দেখার কোনো কারণ নেই, অন্তত আমি মনে করি না। আমি দেখছি না যে তাদের মধ্যে একটা সরাসরি সংঘর্ষ বেঁধে যাচ্ছে। কিন্তু নাহিদ ইসলামের যে স্টেটাসটা, সেখানে ইফ ইউ রিড বিটুইন দ্য লাইন্স, অর্থাৎ তার অন্তর্নিহিত যদি অর্থটা আমরা উপলব্ধি করতে পারি, তাহলে একটা ভয়ানক জিনিস আমাদের সামনে দেখা দেবে। সেটি হলো যে সেনাবাহিনীর হস্তক্ষেপ। এই 1/11 কথাটি উঠেছে, আমরা জানি যে 1/11 পেছনে যে দুটি শক্তি কাজ করেছিল, তার একটি হলো বাংলাদেশ সেনাবাহিনী এবং আরেকটি হলো ভারত। এই দুই সমন্বয়ে, এই দুই শক্তির সমন্বয়ে এখানে 1/11 সরকার গঠিত হয়েছিল। যদিও আমরা জানি উদ্দেশ্য ছিল বিএনপি এবং আওয়ামী লীগকে মাইনাস করা এবং একটা নতুন দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এটা নতুন দল বলতে আমরা বুঝবো সেটা ভারতের পক্ষে থাকবে এবং সেনাবাহিনীর পক্ষে থাকবে, এবং আলটিমেটলি সেটা হলো যে নতুন দল হয়নি, আওয়ামী লীগ এসে গেল। তো এখন এই যে কথাটা বলা হয়েছে 1/11, এর কিছু কারণ আমরা দেখতে পাই। একদিকে নাহিদ ইসলাম বলে দিয়েছেন, কিছুটা ইঙ্গিত দিয়েছেন তার এই যে সামান্য শানে নজরুলটা দেওয়াতে, অর্থাৎ কিভাবে এই সরকারটা গঠিত হলো। উনি বলেছেন যে ওনাদের অজান্তেই, তাদেরকে সঙ্গে আলোচনা না করেই আমাদের যিনি সেনাপ্রধান তিনি অন্যান্য দলদেরকে ডেকেছেন এবং এই দলের সঙ্গে পরামর্শক্রমে এই সরকারটি গঠন করা হয়, যদিও নাহিদ ইসলামরা পরে এখানে এসেছেন। তো এখন এর মধ্যে একটা জিনিস আমাদের জানতে হবে, বুঝতে হবে, সেটি আমরা কয়েকটা জিনিস পর্যালোচনা করতে হবে, মিলিয়ে দেখতে হবে। একটি হলো দি ইকোনমিক টাইমসে একবার উঠেছিল এই আমাদের ওয়াকরুজ্জামান সাহেব সম্পর্কে লেখা হয়েছিল যে তিনি প্রো ইন্ডিয়া, অর্থাৎ
ভারতপন্থী। এছাড়াও ভারতের যিনি সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী, উনি একটা তার মানে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে বলেছিলেন যে এই 5ই আগস্ট সময়ে, অর্থাৎ এই যে পট পরিবর্তন হলো বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন, সেই সময়ে সবসময় এই জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের সঙ্গে তার যোগাযোগ ছিল। অর্থাৎ যা কিছুই ঘটছে তার সম্পূর্ণটাই ভারত জানত, প্রতি মুহূর্তে খবর পেত। এখন এই সমস্ত ফ্যাক্টস আমরা জানি যে ভারতের একটা সম্পৃক্ততা রয়ে গেছে। এখানে অবশ্যই ভারত বলেনি যে আমরাই চেয়েছি এই যে নতুন সরকারটা গঠিত হয়েছে তার পেছনে আমরা ছিলাম, কিন্তু এটা সত্য তার কথা অনুযায়ী যে যা কিছুই ঘটছে সব কিছুই তার জ্ঞাতসারে ঘটছে, অর্থাৎ ভারতের জ্ঞাতসারে ঘটছে। তো এখন এই যে সরকারটা হলো, আমরা নাহিদ ইসলামের কথাতে আমি আমার আগের অনেকগুলো ভিডিওতে এটা বলেছিলাম যে আমাদের বিপ্লবটা হাইজ্যাক হয়ে গেছে, অর্থাৎ বিপ্লবটা মানে করতে দেওয়া হয়নি। তো তার কথাতে তাই বোঝা গেল যে এখানে তাদের সঙ্গে আলোচনা প্রথমে না করেই একটা সরকার তৈরি করার ব্যবস্থা করা হয়। সেখানে এই বিএনপি এবং অন্যান্য দলরাও সেখানে ছিল এবং তাদেরই পরামর্শে এবং তাদেরই মনোনয়ন সাপেক্ষেই এই দলটি অর্থাৎ সরকারটি গঠন করা হয়, তাকে বলা হয়েছে। সেখানে নাহিদ ইসলাম এ কথাটা বলেছেন এবং দুঃখ করে বলেছেন। তো তার ফলে এটা বোঝা যায় যে এই যে বিপ্লবী সরকারটা হলো না, তার কারণ হলো এই প্রেক্ষাপটটা। যাই হোক, যেটা বোঝা গেছে সেটি হলো যে বর্তমান সরকারের মাত্র 3 জন বিপ্লবী রয়ে গেছেন, বাকি সবগুলি অর্থাৎ 20-22টা যে উপদেষ্টা আছেন তারা সবাই এরা বাইরের থেকে, অর্থাৎ তাদের সঙ্গে সংশ্লিষ্ট না। আমাদের যে আসিফ নজরুল সাহেব, সেও ঠিক এইভাবে না, তার তো বিপ্লবের মানে কন্ট্রিবিউশন সম্পর্কে যথেষ্ট প্রশ্ন আছে এবং সেভাবে তিনি সরাসরি জড়িত ছিলেন না। যাই হোক, এখন এই কথাগুলো আসছে কেন? এই জন্যে যে বর্তমান যে সরকার, এই সরকারটি কিন্তু অনেকেই বলেন অবৈধ সরকার। অবৈধ মানে তার বৈধতা নাই এই কারণে যে কনস্টিটিউশন এটা পারমিট করে না। কিন্তু আমরা জানি যে এটা এভাবে একে অবৈধ বলা যাবে না, কারণ ডক্ট্রিন অফ নেসেসিটিতে এটা হয় এবং সবাই মিলে রাজি হলে এই পরিস্থিতিতে কোনো কিছু গঠন করলে সেটা এবং স্বীকৃত হলে সেখানে কারো আপত্তি থাকার কথা না এবং এটাকে গ্রহণ করতে হবে এবং তার বৈধতা রয়ে যায় অটোমেটিক্যালি। এখন এই যে বৈধতার ব্যাপারটি আছে, সেখানে আরেকটি প্রশ্ন রয়ে গেছে। সেটি হলো যে ঠিক আছে, সরকার দি ডক্ট্রিন অফ নেসেসিটিতে সরকারটা হলো, কিন্তু সমস্যাটা হলো যে অনেক কন্ট্রাডিকশন রয়ে যাবে। কারণ এখানে যদি মানে আমরা একটা প্রেসিডেন্সিয়াল ফরমান দিয়ে যদি মানে কাজ করা হতো, প্রতিটি ঘটনা যদি সেখানে প্রেসিডেন্টের সই নিয়ে বা তার মত নিয়ে করা হতো, তাহলে সেটা অন্যরকম দেখা যেত এবং সেখানে সবগুলোতেই যে ডক্ট্রিন অফ নেসেসিটির কথাটা আসতো। কিন্তু এখানে তো সেভাবে করা হচ্ছে না। এখানে বলা হচ্ছে যে কনস্টিটিউশন আমরা মেনে করছি, কিন্তু অসুবিধাটা হলো যে কনস্টিটিউশনে এই অ্যাডভাইজার কথাটা নেই। সেখানে কি করে মানে যখন প্রধানমন্ত্রীর কথা বলা হচ্ছে, সেখানে কি করে আপনি সংশোধন না করে অ্যাডভাইজারটা দেবেন, সেখানে চিফ অ্যাডভাইজার দেবেন, বা যে মন্ত্রীর কথা বলা হচ্ছে সেখানে আপনি অ্যাডভাইজার দেবেন। তারা যে টাকা পয়সা নিচ্ছে, যে সুযোগ সুবিধা নিচ্ছে, এগুলো সমস্ত মন্ত্রীদের, প্রধানমন্ত্রীর। তো এগুলো কি করে তারা গ্রহণ করছেন? কারণ কনস্টিটিউশন তো তাদেরকে দেয়নি, তারা দিয়েছে প্রধানমন্ত্রীকে, কনস্টিটিউশন দিয়েছে মন্ত্রীদেরকে। এরা কি করে পান? এবং বিভিন্ন ধরনের প্রশ্ন রয়ে যাবে। তো এগুলো তো দি ডক্ট্রিন অফ নেসেসিটিতে করা হয়নি।
শুধু সরকারটা ফর্ম করা হয়েছে দি ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে। এই যে ঝামেলাটা হয়েছে এটি বিপ্লবী সরকার না করার কারণে, এবং যারা এই বিপ্লবের বিপক্ষে কথা বলেন তারাই দায়ী আমি মনে করব। তারা এখানে যারা সরকার গঠন করেছেন পলিটিক্যাল পার্টি, তারা যেমন, তার সঙ্গে যারা আমাদের মতো তথাকথিত বুদ্ধিজীবী যারা আমরা এটা বিপ্লব স্বীকার করি না বা বারবার এটাকে আমরা বলছি যে এটা একটা অভ্যুত্থান বিপ্লব না, এই জাতীয় মানুষদের কারণেই কিন্তু এই অসুবিধাটা হয়েছে। তা যাই হোক, এটাকে একভাবে বলা যেতে পারে, আমি জানি না এটা ঠিক এইভাবে বাংলা করা যাবে কিনা, যে অতি সাংবিধানিক একটা সরকার। অসাংবিধানিকটা না বলে অতি সাংবিধানিক, যেটা ইংরেজিতে বললে যদি বলি সুপ্রা কনস্টিটিউশনাল, এক্সট্রা কনস্টিটিউশনাল না বলে হয়তো সুপ্রা কনস্টিটিউশনাল একটা গভর্নমেন্ট বলা যেতে পারে। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি এটা অন্যরা এটা নেবেন কিনা বা যেভাবেই নেন না কেন, নোমেনক্লেচার যেটাই হোক না কেন, টার্মিনোলজিটা বড় না, বড়টা হচ্ছে যে কী ঘটছে এবং কীভাবে ঘটছে, এবং যে দেশের মানুষের জন্যে ভালো হলে তাহলে কোনো অসুবিধা নেই। তো এখন এ পর্যন্ত সব প্রায় ঠিকঠাক চলছিল, অনেক এই সরকারের যথেষ্ট সমালোচনা হয়েছে, এখনও হচ্ছে। তারপরেও এই যে ইউনিটিটা, সেটা মানে একতাটাকে ধরে রাখা গেছে, এবং কোয়াইট রাইটলি আমাদের যিনি চিফ অ্যাডভাইজার অর্থাৎ ডক্টর ইউনূস বারবার এই একতার উপরে জোর দিচ্ছেন, এবং এইটাই কিন্তু মানে এই সরকারের শক্তি, এটাই কিন্তু এই সরকারের বৈধতা, অর্থাৎ একতা যেটা। এখন এই একতার মধ্যে যেটা এতদিন ছিল, এখনও আছে, এখনও যায়নি, সেখানে কি ভাঙন দেখা দিয়েছে বা দিচ্ছে? তো এই যে আমরা দেখছি যে ছাত্র এবং বিএনপির যে একটা মুখোমুখি ভাব মানে এসছে, এটা আমি একটু আগে বললাম যে রাজনৈতিকভাবে বিশ্লেষণ করলে এটা চলে এবং এটা আসছে, এটা এমন কিছু না। কিন্তু এটাকে যদি পরবর্তী পর্যায়ে যদি একটু খারাপের দিকে যায়, তখন কিন্তু একটু মানে একটা বিপদ আসতে পারে। বিপদটা কারণ অনেকগুলো আছে, তার মধ্যে একটা তো বললাম যে আমাদের বর্তমান যে সেনাপ্রধান, সে সম্পর্কত বলাই আছে যে তিনি মানে বলেছে মানে এটা তারা কী জন্য বলছে, কীভাবে বলেছে, এটা তো আর আমরা জানি না। তো এখন বলেছে তিনি মানে ভারতপন্থী। তো এখন আমরা জানি যে ভারতপন্থী হোক বা না হোক সেটা বড় কথা না, কিন্তু এই সরকার গঠনের পেছনে তার একটা রোল ছিল, এবং অনেক কিছু তিনি ডিকটেট করেছেন, যেটা আমরা হয়তো বলি না। অনেক কিছু সরকারের কে আসছে সেখানেও আছে ব্যাপার। তারপরে এখানে যে যারা পালিয়েছিলেন তারা আশ্রয়ে ছিলেন, এবং সেখানে অনেক ক্রিমিনাল ছিল। এখনও অনেকে বলেন, যেটা যারা মানে আর্মি বিশেষজ্ঞ তারা বলেন যে অনেক জেনারেল আছে, টপ ব্রাসে যারা আছেন আর্মি অফিসার, তারা এই জুলাই আগস্টের সময় তাদের রোলটা খারাপ অর্থাৎ আমাদের ছাত্রদের বিরুদ্ধে ছিল, জনতাদের বিরুদ্ধে ছিল, এবং কেউ মানে হত্যার পেছনে তাদের হাত ছিল, এটাও বলছেন, এবং এরা এখনও বহাল তবিয়তে আছে। তো এখন এই সমস্ত জিনিস চিন্তা করলে সবসময় মনের একটা উকি দেয় একটা সন্দেহ যে হয়তোবা একটা কিছু হতে পারে। এর মধ্যে আরেকটা জিনিস ঢুকে গেছে, সেটি হলো যে, এবং এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা মনে হতে হবে আওয়ামী লীগের কথাটা। অ্যান্ড আওয়ামী লীগ তো প্রচুর অর্থ এখান থেকে মেরে নিয়েছে, সবাই জানি, এটা ইটস অ্যান ওপেন সিক্রেট। তো টাকা দিয়ে তো অনেক কিছু করা যায়, এটাও আমরা জানি। এখন এরা যারা পালিয়ে গেছে এখান থেকে, তাদের অনেকের প্রচুর টাকা আছে, এবং দলগতভাবে এই সমস্ত টাকা খরচ করছে, এরও আমরা ইঙ্গিত পেয়েছি। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে সেখানে মানে লোক নিয়োগ করা হচ্ছে, আমাদের এখানে ইনফিলট্রেটার্স আনা হচ্ছে, এখানে যারা আছে তাদেরকেও কেনা হচ্ছে, এবং আমাদের কিছু আমি বলবো না যে আমি নাম হচ্ছি না, কিন্তু কেউ বলেন যে কিছু সাংবাদিকদের দিয়েও কিন্তু তাদের কথাই বলানো হচ্ছে, এবং কিছু ইউটিউবার দিয়েও তাদের কথা বলা হচ্ছে, তাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে।
এখন আমরা এখানে যদি তাদের কথা ধরি তাহলে কদিন আগে একটা ইন্টারভিউ দেখলাম, সেখানে আব্দুর রহমান সাহেব বলে এক মন্ত্রী ছিলেন আওয়ামী লীগের, উনি প্রেসিডিয়াম সদস্য। তো সেই ভদ্রলোক বলেছেন যে যে সাপে দংশন করেছে সেই সাপই বিষ উঠিয়ে নেবে। এবং এই সময় উনি মানে আর্মি ইন পার্টিকুলার ওয়াকরুজ্জামান সাহেবের কথা ইঙ্গিত করেছেন আর কি। তো এখন এটা আওয়ামী লীগের কথা। তো তার মানে হচ্ছে যে এই তাদের পরাজয়ের পেছনে আর্মির কিছুটা হাত আছে, এবং এই আর্মি আবার তাদেরকে ফিরিয়ে আনবে। এখন এই সমস্ত কথা আমরা একদিক দিয়ে উড়িয়ে দিতে পারি। আমরা জানি যে আওয়ামী লীগকে রিহ্যাবিলিটেট করার মতো এখনও কোনো অবস্থা হয়নি বা সে সম্ভাবনা নেই। কেন আওয়ামী লীগের আমরা দেখেছি যে আমাদের একতা হয়েছিল, যে বিপ্লবটা হয়েছিল জুলাই আগস্টে, এখানে আমরা দেখেছি মানে স্বতঃস্ফূর্তভাবে মানুষ চলে এসে। এই কথাটা পুনরুক্তি হচ্ছে, কিন্তু তবুও আমাদের মনে রাখা দরকার যে বাচ্চা কাচ্চা সে মা বাবা সবাই নেমেছে রাস্তায়, এটা সবাই দেখেছে। এর কারণ ছিল একটা এনিমি, কমন এনিমি। যেমন মানব সভ্যতা, মানুষের কাছে যে একটা কমন এনিমি শয়তানের বিরুদ্ধে সবাই আমরা একতাবদ্ধ হই, তেমনি বাংলাদেশে এখানে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা সবাই একতাবদ্ধ হয়েছিলাম। সুতরাং সেই শেখ হাসিনার পরিচালিত আওয়ামী লীগ যে বাংলাদেশে এসে তারা আবার ফুটহোল পাবে, নিজেদেরকে করতে পারবে, মানে আবার ক্ষমতা দখল করবে, এটা দুরাশা। এবং আমরা মনে করি না যে যদি আমি একটা পর্যায়ে ভারতের কারণে হোক বা নিজের লোভের কারণে হোক যদি মার্শাল ল দেয় বা ওই 11-এর মতো সরকার গঠন করতে চায়, সেখানে আওয়ামী লীগকে নিয়ে সে করবে, এটা কিন্তু আমরা মনে করি না। কিন্তু মনে না করলে কি হবে, তার একটা সুযোগ রয়ে গেছে। এই জন্য সুযোগ রয়ে গেছে যে যিনি প্রেসিডেন্ট আছেন অর্থাৎ রাষ্ট্রপতি, উনি আওয়ামী লীগের লোক, এবং তার আদেশে কিন্তু এটা হতে পারে। অর্থাৎ একটা আর্মি নিয়ে নিল, নেওয়ার পর প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে, যেহেতু আওয়ামী লীগ বলবে যে আওয়ামী লীগ স্টিল ইন পাওয়ার, কেন কনস্টিটিউশন আছে, শাসনতন্ত্র, গঠনতন্ত্র তো, শাসনতন্ত্র তো, সংবিধান তো এটাকে নষ্ট করা হয় নাই, সংবিধান তো আছে। সুতরাং সেই সংবিধান অনুযায়ী যেটা মানে লিগাল প্রাইম মিনিস্টার, তিনি তো আমাদের শেখ হাসিনা। তো সে তো, কারণ তার তো কোনো রেজিগনেশন লেটারটাও নেই। তার আমাদের সবার মনে থাকার কথা যে তার রেজিগনেশন লেটার যখন বলা হয়েছিল কোথায়, রাষ্ট্রপতি বলেছেন না আমার কাছে নেই সেটা। তার মানে হলো যে যদি সেরকম একটা পরিস্থিতি উদ্ভব হয়, তখন কনস্টিটিউশনালি অর্থাৎ সংবিধান মোতাবেক এই হাসিনাকে প্রধানমন্ত্রী বলা যেতে পারে বা বলতে পারে। এই সম্ভাবনাগুলো রয়ে গেছে। এখন এর মাঝখানে একটা ব্যাপার দেখেছি আমরা, যে সেটা হলো যে বাংলাদেশের আগামী নির্বাচন যে হবে, এই নির্বাচন নিয়ে তো অনেক কথাবার্তা হয়েছে। সেখানে বিএনপিকে দেখেছি, বিএনপি মহাসচিব তিনি বলেছেন যে এখানে জুলাই আগস্টের মধ্যে করতে হবে। তো আমাদের ইউনূস সাহেব বলেছেন যে এটা ডিসেম্বর হতে পারে বা সামনের বছরের মাঝামাঝি একটা পর্যায়ে হতে পারে। এদিকে আমাদের ইলেকশন যে নির্বাচনের যে কমিশনার, যেটা চিফ কমিশনার যিনি আছেন, তিনি বলেছেন যে এটা ওই ডিসেম্বরের দিকে হতে পারে। তো এই কথাগুলো হচ্ছে। এখন যদি বিএনপি ইনসিস্ট করে যে জুলাই আগস্টে হবে, সেক্ষেত্রে একটা মানে দ্বন্দ্ব অবশ্যই হবে। কারণ এটা তো মানে তারা যদি মনে করে যে না জুলাই আগস্টের পরে হলে আমাদের জন্য খারাপ এবং আমরা করব না, তো সেই ক্ষেত্রে তো একটা মানে দ্বন্দ্বের সম্ভাবনা রয়ে যায়। এখন ঘটনা হলো কেন এই জুলাই আগস্টের মানে তারা করতে চাচ্ছে নির্বাচনটা। অনেকে বলেন যে বিএনপি তার যে জনপ্রিয়তা ছিল, একটা তুঙ্গে ছিল বলা যায়, সেটা অনেকটা হারিয়ে গেছে। বিশেষ করে তাদের সম্পর্কে বলা হচ্ছে যে বিএনপির বহু লোক
তারা বিভিন্ন জায়গায় দখল করে, যেটা আওয়ামী লীগ করেছিল সে আওয়ামী লীগের শূন্যস্থানটা পূরণ করেছে বিএনপির লোকেরা। এবং এটা ঢালাওভাবে বলছে, সব জায়গায় কিন্তু এটা হয়নি, যতটুকু আমি খবর নিয়েছি সব জায়গায় এটা হয়নি, এটা মিথ্যা কথা। কিছু দু একটা জায়গায় হয়েছে, কিন্তু এটা এমনভাবে প্রচার করা হয়েছে যে বলা হচ্ছে যে সব জায়গায় এটা করা হয়েছে। যা হোক, যাই হোক না কেন, এটা এটা চলছে, বাজারে এটা চালু আছে যে বিএনপি এই জিনিসগুলো করছে, এবং সেই জন্য তার জনপ্রিয়তা অনেকটা কমে গেছে। এবং আমরা দেখেছি যে আমাদের যে তারেক রহমান সাহেব, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, উনি বলেছিলেন কদিন আগে যে এই যে নির্বাচনটা হতে যাচ্ছে এটা অতীতে যে কোনো নির্বাচনের চাইতে অনেক বেশি কঠিন হবে বিএনপির জন্য। কেন এটা বলেছেন তিনি? এটা কি এই যে বিএনপি মানে তাদের জনপ্রিয়তা হারাচ্ছে, এটা এটা আমার মনে হয় না যে এই কারণেই বলেছেন। যেটা মনে হয়, এবং আমার মনে হয় সেই জন্যেই হয়তো মির্জা ফখরুল সাহেব এই কথাটা বলেছেন, সেটি হলো যে তিনি মনে করছেন যে ফর্মিডেবল যে মানে তার, আমরা এনিমি বলবো না, তার প্রতিপক্ষ বলবো মানে বিএনপির, সেটা হলো এই যে ছাত্রদের রাজনৈতিক দল। এটাকে তারা একটা মানে এক নম্বর প্রতিপক্ষ মনে করছেন তারা, এবং এটা তাদের এই জন্য হয়তো বলছেন যে, উনি অবশ্যই ক্লিয়ারলি বলেন না যে ছাত্রদের কথা তিনি বলেন না, বাট আমরা এটা ডিডিউস করতে পারি যে হ্যাঁ এই জন্য হয়তো এটা মানে তাদের জন্য খুব কঠিন হবে। তাহলে ছাত্ররা কি করলো? ছাত্ররা এখন একটা ব্যাপারটা হলো যে এগুলোও কিন্তু, যে আমরা যে কথাগুলো বলছি এগুলো কিন্তু ঠিক পুরোপুরি যে মানে 100% ট্রু, সত্য এটা না কিন্তু। কারণ ছাত্ররা কি করেছে, হ্যাঁ শুনেছি যে বিভিন্ন জায়গায় দূর দূরান্তে তারা ছাত্র গেছে, ওখানে কমিটি টমিটি করেছে, ইত্যাদি করেছে, কিন্তু এও সত্য যে অনেক লোক, সাধারণ মানুষ মানে তারা রাইটলি আর রংলি এই ছাত্রদেরকে বর্তমান সরকারের সঙ্গে তারা এক ভেবেছে, এবং বর্তমান সরকার যে অজনপ্রিয় হয়েছে এটা আমরা সবাই জানি। বিশেষ করে যে আমাদের মানে জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, এবং তারপরে এখন ট্যাক্স করা হলো, তারপর ছাত্রদের এক সময় এক কথা বলে আরেক সময় অন্য কথা বলা হয়, এই বিভিন্ন কারণে ছাত্রদের প্রতি মানুষের আগে যে তাদের বিশ্বাস ছিল এবং তাদের হয়তো তাদেরকে সমর্থন করতে পরিপূর্ণভাবে অতখানি মানে আনকোয়ালিফাইড যে সাপোর্ট এটা নেই বলা যায়। তাহলে সেখানে কিন্তু ছাত্ররাও খুব একটা ভালো অবস্থানে আছে তা না। তাহলে এই জন্যে কী করা যায়, ছাত্রদের তারা হয়তো ভাবছে যে একটা সময় হলে, সময় একটা হাতে পেলে আমরা আরও বেশি শক্ত হতে পারবো, এটাও একটা কারণ হতে পারে। সে যাই হোক, এই জিনিসগুলোকে হয়তো প্যাচ আপ করা যাবে, হয়তো একটা আন্ডারস্ট্যান্ডিং আসা যাবে। কারণ এই যে সরকারটা হয়েছে, এই সরকারটা আমরা জানি, এবং নাহিদ ইসলাম এটা বলেছে যে আমরা এটাও জানি, নাহিদ ইসলাম না বললেও আমরা জানি, সেখানটায় এই বিএনপি ছিল, জামাত ইসলাম ছিল, এবং এরা এই সমস্ত এগুলো ব্যাপারে সরকার গঠনের পিছনে তাদের মুখ্য ভূমিকা পালন করেছে। সেখানে তো আসিফ নজরুল ছিল এবং এই মানে ওয়াকরুজ্জামান সাহেব ছিল, এরা মিলে এই কাজটা করেছে আর কি। অনেকটা সাইডলাইনে ছিল, অনেকটা কেন প্রায় সম্পূর্ণটাই এই ছাত্ররা শেষ পর্যন্ত মানে তড়িঘড়ি করে হামাগুড়ি দিয়ে তারা ঢুকে পড়েছে এই তিনজন আর কি, বলা যায় যতটুকু আমরা জানি, তাতে এই তিনজন কোনোভাবে স্থান পেয়েছে আর কি। যাই হোক, কিছুটা ভাগ পেলাম এই আর কি। তো এখন এই সরকার তো পুরোপুরি ছাত্রদের সরকার না, পুরোপুরি কেন মানে 10%ও না, তবু মানে মানুষ যেটা পাবলিক পারসেপশন সেটা হলো যে এই ছাত্রদেরই এই সরকারটা এটা তো, এবং এই পারসেপশন থেকে বেরিয়ে আসবে না মানুষ সহজেই। সুতরাং ছাত্রদের জিনিসটা ভাবতে হবে, এবং এটাও ভাবতে হবে যে নাহিদ ইসলাম যে কথাটা বলেছে এটা খুবই ইম্পর্ট্যান্ট, যে এখানে কিন্তু সে আমার মনে হয় না আমরা একটা মিসইন্টারপ্রেট করেছি যে এটা বোধহয় মানে বিএনপি বোধহয় 1/11 সরকার চাচ্ছে, ঠিক এভাবে সে বলেনি। এটা একটা ইঙ্গিত বহন করে, অর্থাৎ নিরপেক্ষ সরকার কি করে আপনি নিরপেক্ষ সরকার করবেন, কিভাবে, ক্রাইটেরিয়াটা কী হবে, কে করবে, তো এই প্রশ্নগুলো রয়ে যায়। সেখানে কে তৈরি করবে যে এটা নিরপেক্ষ সরকার হবে? এখন বর্তমান সরকার রিজাইন করলো, কী হবে তখন কে আসবে? তো এই প্রশ্নগুলো রয়ে যায়, এবং ন্যাচারালি আর্মির এন্ট্রিটা সেখানে আসছে, এবং সেই কারণেই হয়তো এই নাহিদ ইসলাম বলেছেন যে একটা ইঙ্গিত দেখতে পাচ্ছেন
যে এখানটা একাগ্র, অর্থাৎ একাগ্র বলতে যেটা আমরা বুঝি সেটা হলো যে ওই যে মানে ভারত এবং আর্মি, সেনাবাহিনী, এই দুটার সমন্বয়ে কিছু একটা করা। এবং এটা যদি খোদানা কাছটা কোনো পর্যায়ে হয়, সেখানে তো আওয়ামী লীগের কিন্তু চান্সটা অনেক থাকবে। এটা আমরা যতই বলি না কেন যে শেখ হাসিনাকে আমরা কেউ দেখবো না, দেখতে পাবো না, বা আমরা চাই না, বা সে পাবে না, তো সেটা তো তখন আর জনগণের ভোটের ব্যাপার থাকবে না, সেটা তো চাপিয়ে দেওয়া হবে। এবং এই চাপিয়ে দেওয়া তো সেখানে ভারত সেটা চাইবে। তো এই জিনিসগুলো কিন্তু সামনে চলে আসছে। তো এখন যদি এই অবস্থার পরিবর্তন না হয়, তাহলে কিন্তু সামনের দিকে একটা ক্রাইসিস দেখা দেবে, যে সংকটের কথা আমি বলছিলাম। কেন আমি প্রথমে বলেছি যে বাংলাদেশ কিন্তু অলরেডি সংকটে আছে, কারণ সংবিধান রেখে সংবিধানের বাইরে কাজ করা হচ্ছে। এটা একটা বড় সংকট। এবং এই সংকটের ফলে হয়তো সুযোগ পরে সৃষ্টি হবে, যারা আমাদের দেশকে ক্ষতি করেছে, যে দেশের স্বার্থ নষ্ট করেছে, তাদের ক্ষমতায় আসার জন্যে। আমরা আশা করব যে বর্তমান সরকার, ছাত্র এবং যারা রাজনৈতিক দল, তারা সবাই এই বিষয়গুলো ভাববেন, গভীরভাবে ভাববেন। কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে আওয়ামী লীগ ঘোষণা করেছে ফেব্রুয়ারি মাসের তারা একটা মাঠে নামবে, মানে বিভিন্ন রকম মানে কলাপের মাধ্যমে তাদের অস্তিত্ব প্রমাণ দেবেন বাংলাদেশের মাটিতে। তারা এখানে হরতাল করবে, সর্বাত্মক হরতাল করবে, ইত্যাদি ইত্যাদি। তো এখন মানে যত গর্জে তত বর্ষণ, এবং অবশ্যই গর্জনই সার, বর্ষণ কখনই হবে না আশা করি। তো তারপরেও আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এবং একটা সুযোগ সৃষ্টি করলে সেই সুযোগের ফলে যদি আবার কোনো বিপদ ঢুকে যায়, বিপদ এসে যায়, তখন কিন্তু দেশে দ্বিতীয় বিপ্লব করার মতো সেই ক্ষমতাটা আমাদের থাকবে কিনা, কত বছর পরে আবার আরেকটা বিপ্লব হবে, সেটা ভেবে দেখার বিষয়। এবং সেই বিপ্লবের জন্য আমরা বা আমাদের পরবর্তী জেনারেশন তারা রেডি হবে কিনা। আর তাছাড়া বড় কথা হলো যে কেনই বা বিনা কারণে, মানে প্রয়োজনে, যেটা প্রয়োজন হবে না, হওয়া উচিত না, সেই কারণে আমরা রক্তপাত করব, অর্থাৎ আমাদের সন্তানরা তাদেরকে হত্যা করা হবে, তাদের রক্তপাত হবে। কেন হবে এই জিনিসটা? আমাদের ফিউচার, আমরা যদি ভুল করি, আমাদের মনে রাখতে হবে যে আমাদের পরবর্তী যারা প্রজন্ম আসবে, তাদের কাছে আমরা জবাবদিহি করতে হবে। অর্থাৎ আমরা 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 নিজেদের দোষ কিন্তু আমরা তখন কোনোভাবেই উই কান্ট এক্সপ্লেন টু ওয়ে, আমরা বলতে পারবো না আমরা কিছু করতে পারি না। আমরা করতে পারি, আমাদের মধ্যে একতা রাখতে হবে, দেখতে হবে ঠিক আছে কীভাবে নির্বাচন হয়, হোক নির্বাচনটা সুষ্ঠু হলেই হলো, নির্বাচনে কোনো রকম পক্ষপাতিত্ব না হলেই হলো, যার যে ক্ষমতায় আসার কথা আসবে, আর সরকার চলবে, আমাদের সাধারণ মানুষের জীবন আবার সুন্দর হবে, আমরা একসঙ্গে মিলে বসে থাকবো। এটাই হবে আমাদের ইচ্ছা, আমাদের কামনা, আমাদের চেষ্টা। আবারও দেখা হবে।